জাতীয় নাগরিক পার্টি, আমি প্রথমে একটু সাধুবাদ জানাইনি। তাদের তো অনেক কর্মকাণ্ড সম্পর্কে সাধারণ মানুষের কিছু সন্দেহ যেরকম আছে, আমারও সন্দেহ আছে, এবং অনেক ক্ষেত্রেই বলি। এই সপ্তাহে এসে সবচেয়ে বেশি আলোচিত ঘটনা তাদের ইন্টারকন্টিনেন্টালের 1300 মানুষের ইফতার। কেউ কেউ হিসাব করছেন ওখানে 1900 টাকা পার পারসন, সেটার আবার অর্ধেক করছেন যে না 1900 না 900 টাকায় ধরিয়া বাড়িতে, কেউ আরও অর্ধেক করছেন। হ্যাঁ, সোনাগা বা ইন্টারকন্টিনেন্টে আমরা যতবারই টুকটাক যাওয়া হয়েছে বিভিন্নভাবে ওরা প্যাকেজ ছাড়ে, ধরেন পার হেড মিনিমাম 3000 টাকা ইফতারে লাগে, মিনিমাম। অ্যাভারেজ ধরলেও 50-60 লাখ টাকার খরচ হয়েছে। তো এটা নিয়ে জাতীয় নাগরিক পার্টি তারাও ব্যাখ্যা দিচ্ছে যে বিএনপি আওয়ামী লীগ যদি অনুদান পায় আমরা কেন পাবো না। সত্যিকার কথাই, নতুন রাজনৈতিক দল কিংস পার্টি, তাদের সিল আছে। অন্তত কিংস পার্টি না হলেও সিলটা যখন কিংস পার্টি, তখন তো বোঝা যায় সরকারের ছত্র ছায়া আছে। আবার এটাও সত্য যে সরকারের তো কিছু সুযোগ সুবিধা তারা পাচ্ছে। সরকারি লোকজন তাদের সফলতা কামনা করছে, পোস্ট দিচ্ছে, অ্যাডভাইজাররা পোস্ট দিচ্ছে, তাদের শুভকামনা চাচ্ছে, তাদের কাউকে কাউকে প্রধানমন্ত্রী বানিয়ে দিচ্ছে। ফলে ব্যবসায়ীরা তাদেরকে এখন এই সময় দিবে। নাম আসছে, দেখেন মেঘনা গ্রুপের নাম আসছে, সিটি গ্রুপের নাম আসছে, বসুন্ধরা গ্রুপের নাম আসছে, রূপায়ণ গ্রুপের। এই 4টা গ্রুপ মোটামুটি আওয়ামী লীগ, বিএনপি, এখন জাতীয় নাগরিক পার্টি, প্রত্যেকে যখন ক্ষমতায় থাকে তখন এই 4 গ্রুপ একেবারে, বাংলাদেশে বলা হয় যে 5টা গ্রুপ বাংলাদেশের নিত্য প্রয়োজনীয় জিনিস বলেন আর এই বাজারের হুলস্থুল বলেন আর ব্যবসায়ী সিন্ডিকেট বলেন, তার মূল কোর পয়েন্ট, একদম মূল কেন্দ্রবিন্দুতে 5টা গ্রুপ। তো তারা টাকা দিতেই পারে। যাই হোক, ওই কাহিনীতে আমি আজকে তাদের ইফতার ময়নাতদন্ত করতে বসিনি। ওই যে বলেছিলাম সাধুবাদ জানাই, মাহফুজ আলমের কথাবার্তা হঠাৎ করেই একটু চেঞ্জ লক্ষ্য করা যাচ্ছে। দেখেন, সেদিন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামী ছাত্র শিবিরকে বলেছেন তারা মবের মাস্টার মাইন্ড। এটার আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির এটার প্রতিক্রিয়া জানিয়েছে। এই জায়গাটায় আমার মিলতেছিল না, কারণ হচ্ছে ইসলামী ছাত্র শিবির ওই 5 আগস্টের আন্দোলন, জুলাই অভ্যুত্থান, এগুলোর পেছনে ছাত্র শিবির না থাকলে এই জাতীয় নাগরিক ঐক্য, নাগরিক কমিটি এখন যেটা হয়েছে হতো কিনা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তখন কতটা সফল হতো, সবকিছু তো ওপেন সিক্রেট, এখন জলের মতো পরিষ্কার। ইসলামী ছাত্র শিবিরের সভাপতি থেকে শুরু করে তৎকালীন সবাই তাদেরকে বুদ্ধি, পরামর্শ, ইভেন 1 দফার দাবিতে ভূমিকা রেখেছে। এখন এই ইসলামী ছাত্র শিবির নিয়ে কথা বলছেন মাহফুজ আলম। আর সাধুবাদ যেটা জানাবো সেটা হচ্ছে মব নিয়ে মাহফুজ আলম অন্তত এখন এসে এতদিন পরে তিনি কিছু কিছু বলছেন। আবার এই গত 2-3 দিনে দেখেন বাংলাদেশে ধর্ষণ বিরোধী আন্দোলন যেটা জমে উঠেছিল, এটা মোটামুটি মাঠে মারা শেষ। দেখবেন গত 2 দিনে, আমি 12 মার্চ 2025 যখন কথা বলছি সেই দিন এবং 11 তারিখে যেই জোশটা তৈরি হয়েছিল, যে গণজাগরণ তৈরি হয়েছিল, এইটা মাঠে মারা গেছে। অনেকটা বলা যায় যে লাকি উলি তুলে, উলি বুঝেন, মানে লাকিকে গ্রেফতার করতে হবে, লাকি কেন এসছে, গণজাগরণ কোত্থেকে আসলো, এইসব কথাবার্তা বলে মোটামুটি ধর্ষণ বিরোধী আন্দোলনটা শেষ। এর মধ্যে ময়মনসিংহে ধর্ষণ বিরোধী আন্দোলন করতে গিয়ে বাম নেতারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হাতে মারও খেয়েছে। যাই হোক, এই অবস্থায় মাহফুজ আলম বলেছেন যে সবাইকে শাহবাগী সিল দিবেন না, এই শাহবাগী সিলটা সব জায়গায় দিতে তিনি নিষেধ করেছেন। এই জন্য তাকে আমি সাধুবাদ জানাই যে অন্তত এটা একটা দিক। আরেকটা হচ্ছে যে অন্যান্য ট্রেডিশন সবকিছুই রপ্ত করে নিলেও এই জাতীয় নাগরিক পার্টি এখনো মারামারি, ধরাধারিতে তারা এখনো যান নাই, মানে নিজেরা বা অন্য কাউকে। তাদের মধ্যে যারা এসছে সমন্বয়ক, অনেকের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ উঠেছে, কিন্তু জাতীয় নাগরিক কমিটি এখনো পর্যন্ত এই গত কিছুদিনেও তাদের নামে চাঁদাবাজি, দখলদারির অভিযোগ উঠে নাই। এই 2টা কারণে তাকে আমরা সাধুবাদ জানাতে চাই। ছোট ছোট করে এই মাহফুজ আলমের 2টা খবরে আপনাদেরকে একটু নজর দিই, তাহলে আপনাদের আরও নিজেদের মধ্যেও চিন্তার খোরাকি হবে যে আসলে ঘটনা কি। মানে হঠাৎ করে মাহফুজ আলম এই কথাবার্তাগুলো বলছেন, এটা নিশ্চয়ই কোনো একটা হেতু আছে। আমি খুব সহজ সরলীকরণ করতে চাচ্ছি না, করার কোনো সুযোগ নেই। রাজনীতির প্রতিহিংসা থেকে হরে ধরে সবাইকে শাহবাগী বলা বন্ধ করতে হবে। মাহফুজ আলম শুরুতে বলছেন রাজনৈতিক প্রতিহিংসা থেকে হরে ধরে সবাইকে শাহবাগী বলা বন্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। বুধবার দীর্ঘ ফেসবুক পোস্টে তিনি এটি জানিয়েছেন। মাহফুজ বলেন, জামাত যুদ্ধ অপরাধের সহযোগী ছিল, কিন্তু নাহিদ ইসলাম যেভাবে বলেছেন এই অভ্যুত্থানের মাধ্যমে তারা কাফফারা দিয়েছেন। আচ্ছা, আমিও বলেছি জামাতের যারা বাংলাদেশপন্থী তারা এদেশে রাজনীতি করার অধিকার রাখেন। জামাতের নতুন প্রজন্মের অল্প কিছু ব্যতিক্রম বাদে কেউই পাকিস্তানপন্থী নন। ফলে স্বাধীনতা বিরোধী ট্যাগ দিয়ে জামাত শিবিরের রাজনৈতিক অধিকার ক্ষুণ্ণ করা যাবে না। রাজনৈতিক আদর্শিক লড়াই করেই তাদের বিরুদ্ধে জিততে হবে। তাদের প্রোপাগান্ডা
ওয়ারের জবাব দিতে হবে সত্য দিয়ে। খুব গভীর কথা, কিন্তু গভীর মারপ্যাচ আছে। মারপ্যাচ হলো ঘুরিয়ে ফিরিয়ে জামাতে ইসলামী এখনো আনুষ্ঠানিক দল। আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চান, মাহফুজ আলম তো চায়। মাহফুজ আলম তো আওয়ামী লীগকে বাংলাদেশে চায় না, ভোটে চায় না, তার দল চায় না। কেন চায় না? শেখ হাসিনা অন্যায় করেছে, শেখ হাসিনা মন্ত্রিসভা অন্যায় করেছে, শেখ হাসিনার জেনারেশনে আওয়ামী লীগ অন্যায় করেছে। কিন্তু দল হিসাবে যে আওয়ামী লীগ, সে ৭১-এর আওয়ামী লীগ, তারা তো করে নাই। তাহলে আপনি কেন ওই ৭১-এর আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চান? উল্টা দিক থেকে যদি দেখি, আপনি ৭১-এর জামাতকে এখন আর দেখতে পাচ্ছেন না। আপনি বর্তমান জামাত দেখছেন, বলছেন নতুন প্রজন্ম পাকিস্তানপন্থী না। গ্যারান্টি কি? তাহলে কি একটা এই মাহফুজ আলম তার এই বক্তব্যের মধ্যে দিয়ে কোনো না কোনোভাবে জামাতের একটা বাংলাদেশের রাজনীতির যে তার উপরে যে ছায়াটা ছিল, যে যুদ্ধ অপরাধী বা ৭১-এর জন্য তারা ক্ষমা চাচ্ছে না, এই বিষয়গুলোকে তিনি একটু ধামাচাপা দিতে চাচ্ছেন? ব্যাপারটা কি এরকম? আপনি জামাতকে কি জিজ্ঞেস করতে পারেন যে জামাতে ইসলামী ৭১-এর জন্য আনুষ্ঠানিকভাবে ভুল স্বীকার কেন করে না? সেটুকু তো নিশ্চয়ই করা উচিত। আর না হলে যতই ঘুরিয়ে পিছিয়ে আপনি এই কথা বলেন, নতুন প্রজন্মের জামাতের কথা বলেন, সেই জায়গায় এসে একটু কি খটকা লাগে না যে আসলে এখানে জামাতের সাথে রাজনৈতিক ঐক্যটাকেই তিনি এস্টাবলিশ করার চেষ্টা করছেন? যাই হোক, তারপরে আবারও মাহফুজ আলমকে আমি সাধুবাদ জানাই। তিনি ওই শাহবাগী সিলটা এই দরে দামে বিভিন্ন জায়গায় লাগাতে না করছেন। তবে কতটা ওনারা কন্ট্রোল করতে পারেন মব বিরুদ্ধে কথা বলে? মব কি পুরোপুরি 100% থামাতে পারছেন? নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, ওনারা বলেছেন মবের আগে যারা করেছে তাদের লিস্ট আছে, কয়জনকে শাস্তির মেয়াদে আনছেন, শাস্তির আওতায় আনছেন। আপনি আওয়ামী লীগকে বিচার করেন, তার আগে তো 17 বছরের জন্য। তাহলে গত 7 মাসে যারা অন্যায় করেছে তাদেরকে শুধু দুষ্ট ছেলে, দুষ্টু বালক, আমাদের লোক এসব বলে ছেড়ে দিবেন? এই জায়গাগুলো কিন্তু কোনোটাই প্রশ্নের ঊর্ধ্বে না। 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে জামাত নিয়ে মাহফুজ আলমের যে বক্তব্য, এই বক্তব্যটা রাজনৈতিক কারণেই তার দেয়া। কারণ রাজনীতি করতে গেলে বাংলাদেশে তারা যেহেতু জামাতের সাবেক অনেক নেতাকর্মী নিয়ে, শিবিরের নেতাকর্মী নিয়ে নতুন দল গঠন করেছেন, তাদেরকে একটু জামাতকে রয়েস হয়ে নিয়ে আগাতে হবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া। আরেকটুখানি কথা আমি আপনাদের বলে শেষ করি। ওই যে শাহবাগী সিলটা দিতে না করেছেন, তো শাহবাগী সিল যারা দেয়ার তারা তো আপনাদের টেরিটরির মধ্যেই, আপনাদের সীমানার মধ্যেই 2 দিন হুলস্থুল করে তারা এই লাকিকে সামনে এসে লাকিকে বেছে এই গণজাগরণ মঞ্চ বলছে থ্রেড। গণজাগরণ মঞ্চ তো একটা প্ল্যাটফর্ম, যেটা আপনাদেরও ছিল, আপনাদের বৈষম্য বিরোধী আন্দোলন একটা প্ল্যাটফর্ম ছিল। তাহলে আদর্শিকভাবে যদি জামাতকে মোকাবেলা করতে চান, আদর্শিকভাবে আপনি গণজাগরণ মঞ্চকে মোকাবেলা করুন। কিন্তু এর মধ্যে দিয়েই সেই গণজাগরণের সময়ে হেফাজতে ইসলামের শাপলা চত্বরের ঘটনাকে টেনে এনে একরকম আলেম ওলামাদের, অথবা যদি বলি মাদ্রাসা স্টুডেন্টদের, যারা শাপলা চত্বরে তখন নিপীড়নের শিকার হয়েছিল বলে আপনারা বলছেন, তাদেরকে এই যে গণজাগরণ মঞ্চ আসছে এদের বিরুদ্ধে একটু উস্কিয়ে দেওয়া হলো, শাহবাগী ইস্যুটাকে জাগিয়ে তোলা হলো। যা কাজের কাজ, রাজনৈতিক ফায়দা হাসিল কিন্তু আপনার আশেপাশের লোকজনই নিয়ে নিল। সুতরাং এখন বললে কি আর খুব একটা ফায়দা কিছু হবে? আমার মনে হয় সামনের দিনগুলো আরও বেশি পরীক্ষার যাবে। সবসময় কিন্তু বলে আসছি যে ঈদের পর বাংলাদেশের রাজনীতি কতটা ক্রিটিক্যাল হবে, সেইটা ঈদের আগেই পরিষ্কার হয়ে যাবে।